মুনতাহা আর শখ বসে লিখছে। পাশেই বসে আছে আয়ান। শখের যে লিখতে কষ্ট হচ্ছে আয়ান ভালো করে বুঝতে পারছে। এবার শখ খাতাটা আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার নিন, হয়ে গেছে আমার। আয়ান অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। এ তো জটিল একটা অঙ্ক, এ তো তাড়াতাড়ি করে ফেললো। আয়ান বেশ খুশি হলো। মেয়েটা মনে হয় খুব ভালো ছাত্রী। খুব আগ্রহ নিয়ে বলল, কই দেখি দাও তো, কেমন লিখলে? তারপর শখ খাতাটা আয়নার দিকে এগিয়ে দিল। খুশি হয়ে খাতাটা নিয়েও এখন রাগে আয়নের চোখ লাল হয়ে গেছে। এগুলো কি শখ? শখ কিছুটা ভয় পেয়ে যায় আর বলল, কি স্যার, অঙ্ক? তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এগুলো কি করছো? আর তোমার হাতের লেখার এই অবস্থা কেন? হাতের লেখার যদি এই অবস্থা হয় তাহলে পরীক্ষাতে ভালো নাম্বার পাবে না। তোমার এই কাকের ঠ্যাঙের মতো লেখার জন্য কিছু নাম্বার কেটে দিবে। স্যার, আপনি এটা বলতে পারলেন? আমি কত সুন্দর করে অঙ্কটা করে দিলাম। আপনার তো আমাকে নোবেল দেওয়া উচিত। হ্যাঁ, নোবেল তো অবশ্যই দিব। নাও হাত পাতো। কি? কিন্তু কেন স্যার? তোমাকে নোবেল দিব। স্যারের কথা তো আর অমান্য করা যায় না, তাই নিরুপায় হয়ে হাত পাতল শখ। আয়ান স্কেল দিয়ে শখের দু হাতে মারল। শখ ব্যথায় হাত সরিয়ে নিল। পেয়েছো নোবেল? আর লাগবে? শখ তখন কাঁদো কাঁদো হয়ে ইনোসেন্ট ফেস করে বলল, না স্যার, লাগবে না। এমনিতে নোবেলটা অনেক সুন্দর ছিল, আমার সারা জীবন মনে থাকবে। শালা বজ্জাত বেডা, আমার বাসায় এসে আমাকে মারিস? তোকে দেখে নিমু। তা না হলে আমার নামও শখ না। আমাকে গালি দেওয়া শেষ হলে এবার পড়াশোনায় মন দাও। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তুমি কিন্তু ভালো করেই জানো। স্যার জানেন, আমি না পদার্থবিজ্ঞানে 4বার ফেল করেছি। আয়ান শখের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। ফেল করেছে 4বার, আবার গর্ব করে বলছে। আয়ান রাগে চোখ নিয়ে তাকাতেই শখ ভয়ে আর কোনো কথা না বলে পড়াশোনায় মন দিল। এভাবে কাটছিল শখ ও আয়ানের জীবনের সময়। সময় তো আর কখনো কারোর জন্য থেমে থাকে না। এভাবে ঝগড়া, রাগ, খুনসুটি দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছিল। আয়ান ঠিক প্রতিদিনের মতোই আজও ওদের পড়াতে আসছে। আপু, তোমার একটা কলম দিবে গো? আমার কলমের কালি শেষ হয়ে গেছে। উপরে যেতে ইচ্ছে করছে না? যেতে ইচ্ছে করছে না, নাকি আমার এই কলমের প্রতি যে তোর কতটা লোভ সেটা বল। জানিস তোকে কলমটা দিলে আর ফেরত নিব না, সেই জন্য কৌশলে নিতে চাইছিস। এসব তুমি কি বলছো আপু? এমনিতেই তোমার কলমটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ। অনেক খুঁজেও পাই নাই। তুমি কোথা থেকে কিনেছো আপু? আমি তোমাকে টাকা দেব, আমাকে একটা এনে দিবে? তোর সব সময় আমার প্রতি এত হিংসা কেন রে? একে তো বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এখন আমার জিনিসের নজর দিছিস। বাবা কি তোকে কম কলম কিনে দেয় নাকি রে, যে আমার কলমটাই তোকে দিতে হবে? আপু, তুমি সব সময় এমন করো কেন আমার সাথে? একটু ভালো করে কথা বলতে পারো না? বেয়াদব মেয়ে, চুপ, একদম চুপ থাক তুই। এখন তোর থেকে এখন তোর থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো। আর একটা কথা বলে কষে থাপ্পড় বসিয়ে দেব, বলে দিলাম। খুব মুখে মুখে তর্ক করতে শিখে গেছো তাই না? আয়ান সব কিছু দেখছিল। এবার রেগে গিয়ে বলল, কি হচ্ছে এটা কি? তোমাদের সামনে আমি বসে আছি, তোমাদের কি সেদিকে খেয়াল আছে? বেয়াদবের মতো ঝগড়া করে যাচ্ছ। আর মুনতাহা, শখ না হয় ছোট, তুমি তো বড়, তোমার এটা কেমন ব্যবহার? আপনি স্যার স্যারের মতো থাকবেন, পড়াতে আসছেন পড়েই চলে যাবেন। আপনাকে পড়ানোর জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য নয়। মুনতাহা চিৎকার শুনে শখের বাবা মা চলে আসলো। ওদের দেখে আয়ান রেগে বলল, স্যার, আমি আপনার এই বেয়াদব মেয়েকে পড়াতে পারবো না, আমাকে মাফ করবেন, বলেই চলে যেতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, যান, আমিও আপনার মতো শিক্ষকের কাছে পড়তে চাই না। এই মেয়ের সাথে একসাথে পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব না। আমার সব কিছু কেড়ে নিয়ে শান্তি হয় নাই, এখন আর চেয়ে আমার জিনিস নিতে লজ্জা করে না অন্যের জিনিস চাইতে? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার থেকে কোনো কিছু চাইবো না। তুই মরতে পারিস না? তুই মরলে আমার শান্তি, আপদ বিদায় হলে বাঁচি। তুই তোর মা। মুনতাহা বলেই মুনতাহার বাবা ওর গালে থাপ্পড় বসিয়ে দিল। তুই যদি আর একটা কথা বলছো, আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোমাকে ঠিকমতো মানুষই করতে পারি নাই।
তোমার জন্য কোথাও গিয়ে নিজের সম্মান রক্ষা করতে পারি না। কী পাপ করেছিলাম আমি যে তোমার মতো মেয়ে দিল আমাকে আল্লাহ? এখন নিজের মেয়েকে দেখতে পারো না, অথচ অন্য মন্থার আম্মু ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। তা না হলে ওকে যে কি করব আমি নিজেও জানি না। বেয়াদব মেয়ের জন্ম দিয়েছি। আমার রুমে আমি কেন যাব? তোমরা সবাই আমার রুম থেকে বের হয়ে যাও। আর হ্যাঁ, এই স্যার আমাকে কাল থেকে যেন না পড়াতে আসে। শখের বাবা মা সবাই চলে আসলো। মন্থা দরজা লাগিয়ে দিল। আয়ান বাবা, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারি নাই। আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হলো। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এসব কি বলছেন স্যার? আপনার কোনো দোষ নেই। আপনি কেন মাপ চাইবেন? কাল থেকে আমি আর পড়াতে আসবো না স্যার। আমাকে মাপ করবেন। এমন বেয়াদব মেয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। প্লিজ বাবা, এখন না করো না। এখন তুমি না পড়ালে আমার মেয়ের পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বাবা, বলো, আমার শখ কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? না আঙ্কেল, শখ খুব ভালো মেয়ে, মন্থার মতো বেয়াদব না। তাহলে বাবা, মন্থাকে না পড়াও, আমার শখকে তুমি পড়াও। ওর সামনে পরীক্ষা। এখন যদি পড়াশোনা ঠিক মতন না করতে পারে তাহলে রেজাল্ট খারাপ হয়ে যাবে। ওর বাসায় একটুও পড়তে বসে না। আয়ান একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি শুধু শখকেই পড়াবো। কিন্তু যদি আপনার বড় মেয়েকে পড়ানোর কথা বলেন তাহলে আমাকে মাফ করবেন। না বাবা, তোমাকে আমার বড় মেয়েকে পড়াতে হবে না, আমার শখকেই পড়ালেই হবে। আচ্ছা স্যার, আজ তাহলে আমি আসি। তখনই শখ ব্যাগ হাতে নিয়ে নিচে নামলো। কিরে মা, তুই ব্যাগ নিয়ে আসলি কেন? ও আমাকে ভালোবাসে না, দেখতে পারে না। আপু মনে করে আমার জন্যই তোমরা ওকে ভালোবাসো না, তাই আমি চলে যাচ্ছি। তাও আপু ভালো থাকুক বলেই শখ চলে গেল। কি গো, মেয়েটা চলে যাচ্ছে, আটকাও। একটু পরে আবার দৌড়ে আমার কাছে আসবে, খালি একটু অপেক্ষা করো। স্যার, শখ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর আপনি ওকে কিছু বলছেন না? একটু অপেক্ষা করো বাবা, তুমি নিজের চোখেই দেখতে পাবে। একটু পরে দৌড়ে শখ এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমাকে বাঁচাও, 3টা কুকুর আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচাও বাবা, কান্না করতে করতে বলল। কেন এখন আমি বাঁচাবো কেন? তুই না বাড়ি ছেড়ে চলে গেলি, এই সাহস নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে? আমি যেতে পারবো, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। কত দূর কুকুর পর্যন্ত? এগিয়ে দিয়ে আসবো, তাহলে হবে? না লাগবে না, আমি কোথাও যাব না ভাই। এবার সবাই হো হো করে হেসে উঠল। পাগলি মেয়ে আমার, আমি জানতাম তোর এত সাহস নেই। যা রুমে যা। সব রুমে চলে গেল। আয়ান বাসায় চলে গেল। ক্লাসরুমে চুপচাপ বসে আছে শখ। এটা কেন জানি সবার সহ্য হচ্ছে না। আয়েশা, কি হয়েছে শখ সোনা? আজ তুই এত চুপচাপ কেন? কোনো সমস্যা? শখ, আজকে আমার মন ভালো নেই। আমান, কেন, তোর আবার কি হলো? মেধা, তোর আবার মন আছে? কই, আগে তো জানতাম না। স্নেহা, আমিও তাই বলি, ওর আবার মনও আছে? মন আবার খারাপও হয় নাকি? বলেই সবাই হেসে দিল। শখ, তোদের সাথে কথা বলাই বেকার। এর থেকে ভালো রাস্তার কুত্তার সাথে কথা বলা, তাও আমার কথা চুপচাপ শুনে বসে থাকবে। সবাই একসাথে বলে উঠল, কি, তুই আমাদের কুকুরের সাথে তুলনা করলি? তো কিসের সাথে করব? আলিয়া ভাটের সাথে নাকি? এক একজন কুত্তে বিলের মতো দেখতে। তুই কী রে, শেওড়া গাছের পেতনির মতো দেখতে, আবার আমাদের বলিস? আমি যথেষ্ট সুন্দর, আমি হাজার ছেলের রাতের ঘুম হারাম করতে পারি। ওই জন্যই বললাম তুই শেওড়া গাছের পেতনি। তাই তোকে দেখে হাজারো ছেলের রাতের ঘুম হারাম হয়ে যায়। যে ভয়ানক চেহারা, বাবারে বাবা, বলল কাব্য। শখ অগ্নিদৃষ্টি নিয়ে কাব্যের দিকে তাকিয়ে কাব্য মানে মানে কেটে পড়ল। শখ যখনই কাব্যর কাছে যাবে তখনই বেল পড়ে যাওয়ারও আয়ান ক্লাসরুমে আসে। একটা মেয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। আয়ান যে কখন রুমে প্রবেশ করছে সেদিকে কোনো খেয়ালই নেই মেয়েটির, নিজের কাছে আপন মনে ব্যস্ত। আয়ান এবার রেগে মেয়েটিকে বলল, এই যে আপনি, উঠুন, উঠে দাঁড়ান। মেয়েটি বসে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে বলছেন স্যার? জি, আমি আপনাকেই বলছি এটা পড়াশোনা করার জায়গা, বিউটি পার্লার নয় যে আপনি ক্লাস টাইমে সাজসজ্জা করবেন।
সাজার জন্য অনেক জায়গা আছে, আপনার বাসা আছে, কমন রুম আছে, বাইরে মাঠ আছে। অনেকটা রেগে বলল আয়ান। মাগার স্যার, ওইখানে তো আপনি নাই। আপনি তো পুরাই একটা জিনিস, যাকে বলে আগুন। স্যার, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন স্যার? মেয়েটির এমন কথায় পুরো ক্লাস হাসির রোল পড়ে গেল। অপমানে আয়নের রাগ যেন মাথায় চড়ে বসল। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। রেগে গিয়ে মেয়েটির গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। এখানে পড়াশোনা করতে আসছো নাকি ফাজলামি করতে আসছো? তোমার সাহস কি করে হয় এমন বেয়াদবি করার পুরো ক্লাসের সামনে? চেঁচিয়ে বলল কথাগুলো আয়ান। আয়ানের চিৎকারে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই। মনে হয় সবাই বোবা, কেউ কথা বলতে পারেই না। এই মেয়ে, বের হন। আপনি যা করছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেয়েটি আর কোনো কথা না বলে ভয়ে চুপচাপ বের হলো। কান ধরে পুরো মাঠ তুমি ঘুরবে আর বলবে স্যারের সাথে বেয়াদবি করার জন্য আমি আমার শাস্তি পাচ্ছি। তোমরা কেউ আমার মতো স্যারের সাথে বেয়াদবি করবে না। স্যারের মনে কষ্ট দেবে না। স্যারের অসম্মান হয় এমন কোনো কাজ করবে না। যদি কেউ স্যারের সাথে বেয়াদবি করার চেষ্টা করতে চাও, এসব চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দাও। না হলে আমার মতো তোমারও শাস্তি পাবে। মেয়েটি কান্না করতে করতে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন করব না। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি তোমার থেকে অজুহাত শুনতে চেয়েছি? তুমি এমনিতেই আজ আমার ক্লাসের মূল্যবান সময় নষ্ট করে দিয়েছো। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই আমাকে এমন কিছু করতে বাধ্য করো না। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আয়ান মেয়েটাকে খালি তুমি করে বলে ফেলেছে। মেয়েটি ভয়ে আর কোনো কথা না বলে কান ধরে বাইরে চলে গেল। ক্লাসে সবাই যেতে চাইলে আয়ান রেগে বলে দেয়, আমার ক্লাসের সময় শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ রুমের বাইরে প্রবেশ করছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি আর তোমাদের ক্লাসেই নেব না। বলে আয়ান মেয়েটির দিকে গেল। আয়ানের কথায় সবাই ভয়ে বাইরে আর গেল না। কিন্তু শখকে বোঝায় কী করে? সে তো বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। বাপরে, ভাগ্যিস আমি কিছু বলি নাই, তা না হলে আজ আমারও এই অবস্থা হতো রে শখ, বলল মেধা। হি হি হি, তুইও একটু বল, তাহলে স্যার তোকেও ওই মেয়েটার মতো অবস্থা করবে। পুরো কলেজে সবার নজর এখন মেয়েটার দিকে। আয়ানের বলা কথাগুলো বলছে আর পুরো মাঠ কান ধরে ঘুরছে। কয়েকজন এসে বলা বলি শুরু করলো। কিরে, কি হয়েছে? স্যার মেয়েটাকে এভাবে শাস্তি দিচ্ছে কেন? আরে আর বলিস না, মেয়েটা স্যারকে সবার সামনে প্রপোজ করছে, আবার স্যারকে আগুন বলছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। জানিসই তো স্যার কত রাগী, এসব একদম পছন্দ করে না। তার উপরে সবার সামনে বলছে, ক্লাসে সবাই হাসাহাসি করছে। স্যারের কত বড় অপমান হলো বলতো? ভাইরে ভাই, স্যারকে তো আমিও পছন্দ করে ভাবছিলাম প্রপোজ করব। আজকে যা দেখলাম, আমি আর স্যারের ধারেও যাব না। মেয়েটা আসলে কাজটা ঠিক করে নাই। স্যারকে যখন এতটাই পছন্দ, তাহলে স্যারকে একা আলাদাভাবে বলতে পারতো। ভালো হয়েছে বলছে, একা বলে স্যার ওকে বকা দিত, সব কিছু সমাধান হয়ে যেত। সবার সামনে বলছে দেখে মেয়েটার কি অবস্থা করছে স্যার। আমরা তো সতর্ক হয়ে গেলাম। শোন, স্যারকে দোষ দিবি না। স্যার ওনার জায়গা থেকে ঠিকই আছে। এটা পড়াশোনা করার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। তাই স্যার মেয়েটাকে একদম উচিত শিক্ষা দিয়েছে। হয়েছে স্যার ভক্ত ছাত্রী, আর আপনাকে জ্ঞান দিতে হবে না। স্যার ওই মেয়েকে ফিরিয়ে দিলেও আমাকে দিবে না। আমি ওই মেয়ের থেকে বেশি সুন্দরী আর পড়াশোনায় অনেক ভালো। স্যার তোকে জীবনেও বিয়ে করবে না। কোথায় স্যার আর কোথায় তুই? বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস না কে? তুই চুপ থাক, একদম কথা বলবি না। স্যার শুধু আমার, তোদের লজ্জা নেই বলতে হবে? এত কিছুর পরও স্যারের পিছে পড়ে আসিস। তখনই আয়ান যাচ্ছিল ক্লাসের দিকে। আপনাদের ক্লাস নেই? এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন স্যারের ক্লাস এখন? নাম বলেন, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। কিছুটা রেগে বলল আয়ান। সবাই ভয়ে যে যার ক্লাসে চলে গেল। একটু পরে মেয়েটির বাবা মা আসলো। আয়ানকে ডেকে পাঠালে আয়ান মেয়েটির বাবা মায়ের কাছে গেল। মেয়েটির বাবা আয়ানকে বলল,
তোমার সাহস হয় কী করে আমার মেয়েকে পুরো কলেজের সামনে অপমান করার? জানো আমি চাইলে তোমার কী কী করতে পারি? আপনার যা করার করে নিন আপনি। আপনার মেয়ে অপরাধ করেছে, আমি তাকে তার শাস্তি দিয়েছি। আবার কথা বলছো তুমি? আমি যদি তোমার চাকরি না খেয়েছি তাহলে আমার নামও রিনি মজুমদার না। আমিও দেখতে চাই আপনাদের কতটা ক্ষমতা। পারলে আমাকে এই কলেজ থেকে বের করে দেখান। আমি আয়ান চৌধুরী। যতদিন না এই কলেজ থেকে নিজে অবসর নিচ্ছি ততদিন কেউ আমাকে বের করতে পারবে না। একে তো আপনার মেয়ে অন্যায় করেছে, সেটা তো জানতে চান নাই। আবার বড় বড় কথা বলছেন। মেয়েকে কলেজে প্রেম ভালোবাসা করার জন্য পাঠিয়েছেন? প্রেম ভালোবাসা মানে? বলল মেয়েটির বাবা। ভালো লাগতেই পারে, তাই বলে তুমি এমন করবে? ভালো করে বুঝিয়ে বলতে পারতে, বলল মেয়েটির মা। আপনার মেয়ে অবুঝ নয়, যথেষ্ট বড় হয়েছে, জ্ঞান হয়েছে। ও আমাকে বলে আমি নাকি আগুন, আমাকে ভালোবাসে বিয়ে করতে চাই। কথাটা আমাকে আলাদা করে বলতে পারতো। আমি বকা দিয়ে বুঝিয়ে বলে ছেড়ে দিতাম। ও কী করেছে পুরো ক্লাসের সামনে বলছে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, কত বাজে বাজে কথা বলছে। নিজের মেয়ের সম্মানের দিকটা দেখলেন? আমি এই কলেজের টিচার, আমাকে প্রতিদিন আমার ছাত্রছাত্রীদের পড়াতে হয়। আজ যদি আপনার মেয়েকে ছেড়ে দিতাম তাহলে ওর দেখে আরও এমন অনেকেই করতো, কিন্তু এখন করার আগে 10বার ভাববে। আয়নের কথা শেষ না হতেই মেয়েটির বাবা মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল। তোমাকে আমি এসব করতে কলেজে পাঠাই? আজ তুমি বাসায় চলো, তোমার আছে। তুমি মেয়েটিকে মারছো কেন? ছোট বাচ্চা ভুল করে ফেলছে, বুঝে বললেই তো হয়। তুমি চুপ থাকো, তোমার জন্য মেয়েটি আমার এমন হয়ে গেছে, আজ তোমারও আছে। বাসায় চলো আগে, বলে আয়নের কাছে মাপ চেয়ে নিল। তারপর মেয়েটিকে টানতে টানতে নিয়ে চলে গেল লোকটি। মেয়েটির মাও পেছন পেছন চলে গেল। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।